শীতকাল মানেই ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর জমিয়ে পিকনিক। তবে তার জন্য যে সবসময় দূরে কোথাও ঘুরতে যেতে হবে তা কিন্তু নয়। আমাদের কলকাতাতেও এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আমরা নামমাত্র খরচেই প্রিয়জন, বন্ধুবান্ধব বা পরিবারের সাথে ঘুরতে যেতে পারি। তাই আজ আবারও আমরা তোমাদের জন্য কলকাতার এরকমই 10টা অসাধারণ জায়গাকে বেছে নিয়েছি। এই ভিডিও সিরিজের আগের পার্ট দুটো না দেখে থাকলে কিছুক্ষণ পরে দেখে নিও। আপাতত চলো ভার্চুয়ালি তোমাদের সাথে নিয়ে আজকের কলকাতা সফর শুরু করি। কলকাতার ওপর ভিডিও বানাবো আর তাতে কালীঘাট মন্দির থাকবে না, তাও কি সম্ভব? তাই আজকে প্রথমেই চলে এসেছি মায়ের কাছে। 51 সতীপীঠের অন্যতম তীর্থক্ষেত্র কালীঘাট। এই মন্দির বহু প্রাচীন। মানা হয় এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। অনেক গবেষকদের মতেই কলকাতা শহরের নাম হয়েছে কালীক্ষেত্র শব্দটি থেকে, যার মানে মা কালীর ভূমি। মায়ের মন্দির প্রতিদিন ভোর 6টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। বিকেল বেলা আবার প্রতিদিন 4টের সময় মন্দির খোলে। বন্ধ হয় শনি, রবি আর মঙ্গলবার রাত 10টায়, আর সপ্তাহের বাকি দিনগুলোতে রাত 9টায়। অনেকেরই হয়তো জানা নেই, প্রতিদিন কালীঘাট মন্দিরে বিকেল 4টের সময় ভোগ ঘরের সামনে থেকে প্রত্যেকের জন্য বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। এখানে মায়ের মূর্তি কোষ্টি পাথর দিয়ে তৈরি, আর তার জিভ, দাঁত, হাত, মুকুট, নথ, মুন্ডমালা সবটাই সোনার। তবে মায়ের এই অপরূপ মূর্তির ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কালীঘাট মন্দিরে কিভাবে আসতে হবে সেটা তোমরা সবাই জানো, তাও বলে রাখি এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো কালীঘাট। এখন তো মন্দির সহ পুরো মন্দির চত্বরটাকেই নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। স্কাইওয়াক তৈরির কাজও প্রায় শেষের দিকে, আর কিছুদিনের মধ্যেই হয়তো এটাও খুলে যাবে। এইবারে আমরা যে জায়গাটায় চলে এসেছি সেটাকে কলকাতার হিডেন জেম বলেও কিন্তু ভুল হবে না। কালীঘাট থেকে এবার এসে পৌঁছেছি মার্বেল প্যালেসে। মহাত্মা গান্ধী রোড বা গিরিশ পার্ক যে কোনো মেট্রো স্টেশনে নেমে 5-6 মিনিট হেঁটে সহজেই চলে আসতে পারো মুক্তারাম বাবু স্ট্রিটের এই জমিদার বাড়িতে। মার্বেল প্যালেস 1835 সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক তৈরি করেন। প্যালেসের ভেতরে মার্বেলের মেঝে থেকে শুরু করে দেওয়াল, এমনকি মার্বেলের অপূর্ব নানান ভাস্কর্যের জন্যই বোধহয় এর নাম মার্বেল প্যালেস রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে ছোট্ট একটা চিড়িয়াখানাও আছে। এই চিড়িয়াখানায় রয়েছে বাঁদর, হরিণ, ময়ূর, বিভিন্ন ধরনের পাখি, আরো কত কিছু। মার্বেল প্যালেসে ঢুকতে কোনো রকম টিকিট কাটতে না হলেও অবশ্যই তোমরা যখন আসবে সাথে করে আইডি প্রুফটা কিন্তু আনতে ভুলো না। আমরা পারমিশন নেওয়ার পরেও প্যালেসের বেশিরভাগ জায়গাতেই ভিডিওগ্রাফি করতে পারিনি, কারণ মার্বেল প্যালেসে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ করা হয় না। গোটা ম্যানশন জুড়ে বড় বড় ঝাড়বাতি, ঘড়ি, অপূর্ব সব ভাস্কর্য, আরো কত কি রয়েছে দেখার মতো। তবে সেগুলো দেখতে হলে তোমাদেরও সশরীরে এখানে চলে আসতে হবে। সোম আর বৃহস্পতিবার বাদে প্রতিদিন মার্বেল প্যালেস সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। মার্বেল প্যালেস থেকে তো আমরা বেরিয়ে গেলাম, এইবারে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। কলকাতায় হালকা হালকা ঠান্ডা কিন্তু অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, আর শীতকাল মানেই পিকনিকের সিজন। তাই এইবার তোমাদের নিয়ে এসেছি ইডেন গার্ডেন্স পার্কে। ইডেন গার্ডেন স্টেডিয়ামের 13 নম্বর গেটের পাশেই রয়েছে এই পার্কটা, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এসপ্ল্যানেড। 5 বছরের ওপরে সবাইকেই 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তাছাড়া পার্কিং, বোটিং, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য আলাদা আলাদা চার্জেস রয়েছে। ইডেন গার্ডেন্স পার্কটা খুব সুন্দরভাবে সাজানো, গ্রিনারিতে ভরপুর। এখানে এলে কিন্তু ক্যাকটাস হাউসে ঢুকতে ভুলো না, কারণ এর ভেতরে নানান ধরনের চেনা অচেনা ক্যাকটাস আর সাকুলেন্স দেখতে পাবে। আর এখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন হলো এই বার্মিজ পাগোডা। আমি শিওর যে লেকের মাঝের এই সুন্দর বার্মিজ পাগোডা তোমাদের মন কাড়বেই। লেকের জলেও রয়েছে আবার বিশাল বড় বড় মাছ। এবার আসি পিকনিকের প্রসঙ্গে। এখানে বাইরের খাবার অ্যালাউ করে, তাই তোমরা বাড়ি থেকে খাবার এনে এখানে পিকনিক তো করতেই পারো। তাছাড়া আগে থেকে বুক করে রাখলে এখানেও রান্না বান্না করে পিকনিক করার জায়গা আছে। এগুলো ছাড়াও পার্কের ভেতর রয়েছে ছোট্ট একটা ফুড প্লাজা। মোটমাট কম খরচে একটা সুন্দর দিন কাটানোর জন্য এই ইডেন গার্ডেন্স পার্ক আদর্শ।
ইডেন গার্ডেন্স পার্ক প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই লিস্টে 4 নম্বরে রেখেছি এমন এক জায়গাকে যেখানে এলে তোমরা কলকাতার মধ্যেই এক টুকরো দক্ষিণ ভারতকে খুঁজে পাবে। এটা হলো শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির। এই মন্দিরটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির খুব কাছেই, আর এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। বৈকুণ্ঠনাথ মন্দির তৈরি করা হয় 1960 সালে। এখানে মন্দিরের আশেপাশে ভিডিওগ্রাফি করতে দিলেও মূল গর্ভগৃহ বা বিগ্রহের ভিডিওগ্রাফি তো দূরের কথা, ছবি পর্যন্ত তুলতে দেওয়া হয় না। মন্দিরের গর্ভগৃহে শ্রীদেবী এবং ভূদেবী সহ ভগবান বৈকুণ্ঠনাথ বা বিষ্ণুর পাথরের মূর্তি রয়েছে। শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পল প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 11টা অবধি খোলা থাকে। তারপর কিছু সময়ের জন্য মন্দির বন্ধ রাখা হয়, আবার খোলে বিকেল 4টের সময়। মন্দির খোলা থাকে রাত 9টা অবধি, আর আরতি হয় প্রতিদিন বিকেল 5:30টায়। পুরো মন্দির জুড়ে বিরাজ করছে অসম্ভব রকমের শান্তি, যা এখানে না এলে উপলব্ধি করা যাবে না। এইবারে চলে এসেছি পার্ক স্ট্রিট, আর আমাদের এই সিরিজের 5 নম্বরে রয়েছে একদম অন্যরকমের একটা জায়গা, কারণ এটা হলো একটা খ্রিশ্চান কবরস্থান যার নাম সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। জায়গাটা সম্পর্কে বিশদে বলার আগে বলে দিই, এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো পার্ক স্ট্রিট, আর সেমেট্রিতে ঢোকার জন্য পার পার্সন 25 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হয়। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি চালু হয়েছিল 1767 সালে এবং 1830 সাল পর্যন্ত এটি ব্যবহার করা হয়। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর রক্ষণাবেক্ষণ করে। এখানে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, স্যার উইলিয়াম জোনসের মতো বহু বিখ্যাত ব্যক্তির সমাধি রয়েছে। পার্ক স্ট্রিট সেমেট্রি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, তবে এখানে যদি তোমরা আসতে চাও অবশ্যই 4:30-এর আগে কিন্তু এসে টিকিটটা কেটে ফেলতে হবে। এই জায়গা সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনা শোনা গেলেও আমরা এই ভিডিওতে তেমন কোনো কিছুই দাবি করছি না, কারণ আমরা কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নই। তোমরা কলকাতার মধ্যে একটু অন্যরকম কোথাও ঘুরতে যেতে চাইলে এখানে একবার আসতেই পারো। সারাদিন শুধুমাত্র ঘোরাঘুরি করলেই তো হবে না, সাথে কিছু খাওয়া দাওয়ারও তো প্রয়োজন রয়েছে। তাই চলে এলাম কলেজ স্ট্রিটের বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউসে। কলেজ স্ট্রিটের এই ইন্ডিয়ান কফি হাউস প্রায় 150 বছর পুরনো, আর যেহেতু এমজি রোড মেট্রো স্টেশনের কাছেই, তাই এখানে চলে আসাও খুব সহজ। কফি হাউসের আড্ডাটা তো আজও একই আছে, কিন্তু খাবারের কোয়ালিটি আর টেস্ট এখন কেমন সেটা এবার একটু দেখে নিই। আমরা হট কফি, ফিশ কবিরাজি আর এখানকার নতুন এডিশন মোগলাই পরোটা অর্ডার করেছিলাম। হ্যাঁ, এখন মোমো আর মোগলাই পরোটাও মেনিউতে অ্যাড করা হয়েছে। তবে খাবারের টেস্ট আগে যারা এসেছো তারা তো জানোই ভীষণই অ্যাভারেজ, এখনও একই রকম আছে। আর এখানকার সার্ভিস নিয়েও কথা না বাড়ানোই ভালো। এসব কিছুর পরেও বাঙালির মনে ইন্ডিয়ান কফি হাউসের জন্য উন্মাদনা এতটুকু কম হয়নি। চলো তোমাদের কলকাতার আরও একটা হিডেন জেমের সন্ধান দিই। এই লিস্টে 7 নম্বরে রেখেছি পরেশনাথ জৈন মন্দিরকে। রায় বদ্রীদাস বাহাদুর মুকিম 1867 সালে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে এটি তৈরি করেছিলেন। এখানে মোট 4টে মন্দির আছে, এর মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি শীতলনাথজি মন্দিরে। 4টে মন্দিরেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই শীতলনাথজি মন্দিরের বেশিরভাগটাই সাদা হলেও মূল মন্দিরের পুরোটাতেই মিনাকারি আর কাঁচের অপূর্ব সূক্ষ্ম কারুকার্য করা। আর বাকি 3টে মন্দিরের থেকে এই শীতলনাথজি মন্দির আকার আয়তনে অনেকটাই বড়। শীতলনাথজি মন্দির ছাড়াও রয়েছে চন্দ্রপ্রভুজি মন্দির, দাদাওয়ারি মন্দির আর মহাবীর স্বামী মন্দির। পরেশনাথ জৈন মন্দিরের ওপর আমার এই চ্যানেলে একটা ফুল ডিটেল ডেডিকেটেড ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। এখানেও ভগবানের ছবি তুলতে দেওয়া হয় না, তাই তোমরা চলে আসতে পারো। মন্দির প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপর 3 ঘন্টা বন্ধ রাখা হয়, আবার বিকেল 3টের সময় মন্দির খোলে, বন্ধ হয় সন্ধে 7টায়। তাহলে চটপট এবারে জেনে নাও কিভাবে এখানে আসবে। আমরা লোকাল ট্রেনে করে এসেছি, তাই বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে গৌরীবাড়ি লেনে নেমে এই মন্দিরে পৌঁছেছি। তোমরা যদি মেট্রোতে আসো তাহলে শোভাবাজার সুতানুটিতে নেমেও একটা অটো পাল্টে সহজেই এখানে চলে আসতে পারো। শুধু একটা কথা মাথায় রেখো, নামতে হবে গৌরীবাড়ি লেন। 8 নম্বরে যে জায়গাটাকে রেখেছি সেটা তোমরা কম বেশি সবাই চেনো। ঠিকই ধরেছো, এবার আমরা ইকো পার্কে চলে এসেছি, কিন্তু এক্ষেত্রেও একটু টুইস্ট আছে, কারণ আজ আমরা ইকো পার্কের 1 নম্বর গেট থেকে যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে। এদিকে যেহেতু এখনো মেট্রো রেল চালু হয়নি, তাই ইকো পার্কে আসার জন্য বাসই ভরসা। যাই হোক, বহুদিন থেকে ইকো পার্কের এই আইফেল টাওয়ারটা দেখি, কিন্তু কখনো এর ওপরে ওঠা হয়নি, তাই ভাবলাম আজ তোমাদের সাথে নিয়েই ঘুরে আসি।
এর ওপরে ওঠার জন্য ইকো পার্কের যে নর্মাল টিকিট সেটাই 30 টাকা দিয়ে কাটতে হয়। এরপর যদি তোমরা আবার ইকো পার্কে ঘুরতে যেতে চাও সেক্ষেত্রে নতুন করে আর টিকিট কাটতে হবে না, সেম টিকিটটা দেখালেই হবে। চলো তাহলে এবার ওপরে ওঠা যাক। আচ্ছা আচ্ছা, এখানে 5 মিনিটই থাকতে দেওয়া হয়। অরিজিনাল আইফেল টাওয়ারের সাথে কম্পেয়ার করে লাভ নেই, খুব বেশি এক্সপেকটেশনসও নিয়ে এসো না, একবার ঘুরে যেতেই পারো, বিকেলের দিকে এলে মন্দ লাগবে না। এই আইফেল টাওয়ারে কিন্তু শুধুমাত্র দুপুর 2টো থেকে সন্ধে 6টা অবধি উঠতে দেওয়া হয়। আর সোমবার যেহেতু পুরো ইকো পার্ক বন্ধ থাকে তাই এই জায়গাটাও বন্ধই থাকে। এটা বেসিক্যালি ইকো পার্কের বাইরের দিক, তাই আইফেল টাওয়ার বাদে বাকি কোথাও ঘোরার জন্য কোনো টিকিট কাটতে হয় না। মানে আইফেল টাওয়ারেও না উঠলে ঘোরাঘুরি একদম ফ্রি। আর পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, তাই গাড়ি বা বাইক নিয়ে এলেও অসুবিধায় পড়তে হবে না। তাছাড়া ক্যাফে একান্তেতে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। সন্ধ্যের সময় যদি ক্যাফে একান্তের এই রাস্তাটায় আসো, কথা দিচ্ছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এদিকে আসার জন্য কোনো টিকিট কাটতে হয় না। এরকম ভাবেই তোমরা বিকেল বা সন্ধ্যের দিকে ইকো পার্কে না ঢুকেও ইকো পার্কের পাশের এই জায়গাগুলোতে ঘুরতে আসতে পারো। এখন আমি যেখানে রয়েছি সেখানে আসার জন্য তোমরাই আমাকে আগের ভিডিওগুলোতে সাজেস্ট করেছিলে, তাই তো চলে এলাম বাগবাজারের গৌড়ীয় মঠে, কারণ এখানেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। সবার আগে বলে দিই, এখানে আসার জন্য তোমরা শোভাবাজার সুতানুটি বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে হেঁটেই চলে আসতে পারবে। শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম সোমবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার দুপুর 3টের সময় খোলে, বন্ধ হয় সন্ধে 7টায়। মিউজিয়ামের ভেতরে যাওয়ার জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আর এখানে একটা মুভি শো চলে, সেটা দেখতে হলে আরো 30 টাকা লাগবে। মিউজিয়ামে ঢোকার আগে সবাইকে কিছুক্ষণের জন্য মেডিটেশন হলে নিয়ে যাওয়া হয়। সারা পৃথিবীতে মহাপ্রভুর এরকম আর কোনো মিউজিয়াম আছে বলে আমার তো জানা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, শিক্ষা, আদর্শ, তার বিভিন্ন লীলা এই মিউজিয়ামে মূর্তি, ছবি, লাইট অ্যান্ড সাউন্ড শো প্রভৃতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এলে তোমাদেরও অদ্ভুত সুন্দর এক অনুভূতি হবে, যা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম 2019 সালে বাগবাজার গৌড়ীয় মঠের উদ্যোগে তৈরি হলেও এই মঠটি জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ 1930 সালে স্থাপন করেন। এখানকার মূল মন্দিরে প্রায় 100 বছর ধরে রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা হয়ে আসছে। অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর একটা জায়গা আমায় সাজেস্ট করার জন্য। আমাদের এই সিরিজের 10 নম্বরে রেখেছি আমার বাড়ির সব থেকে কাছের এবং আমার খুব প্রিয় একটা জায়গাকে। পাটুলি তো মোটামুটি সবাই চেনো, আর চিনবে নাই বা কেন, সাজানো গোছানো আলো ঝলমলে এই রাস্তাটা কম বেশি সবার চেনা। তাই পাটুলি নিয়ে নতুন করে আর কি বলবো, বিকেল বা সন্ধ্যের দিকে বন্ধু বান্ধব কাছের মানুষজনের সাথে আড্ডা দেওয়ার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। এখানে খাওয়ারের দোকানের যেমন অভাব নেই, ঠিক তেমনই যদি তোমরা গাছ ভালোবাসো তাহলে সেক্ষেত্রেও একের পর এক লাইন দিয়ে সব গাছের নার্সারিও পেয়ে যাবে। পাটুলিতে আসার জন্য বাসই সব থেকে ভালো, তবে যদি মেট্রোতে আসতে চাও তাহলে শহীদ ক্ষুদিরামে নামতে হবে, তারপর আবার মেট্রো স্টেশনের বাইরে থেকে একটা অটো, রিক্সা বা বাস পাল্টে পৌঁছে যেতে হবে পাটুলি মোড়। এই ধরনের সিরিজ বানানোর জন্য কিন্তু আমাদের অন্য যে কোনো ভিডিওর থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, কারণ এর জন্য আমরা শুটই করেছি প্রায় 3 থেকে 4 দিন। তো যদি তোমাদের এরকম সিরিজ দেখতে ভালো লাগে তাহলে আমরা এর আরো পার্টস আনার চেষ্টা করব। তাছাড়া নেক্সট পার্টগুলোতে তোমরা কলকাতার আর কোন কোন জায়গা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো।